সালামু আলাইকুম। জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম জাহাঙ্গীর। আজ আমাদের মাঝে অতিথি হিসাবে আছেন অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ। তিনি একেবারে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি জাস্ট এনার্জি নিউজে। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। মাসরুর রিয়াজ, আপনি পাবলিক পলিসি নিয়ে কাজ করছেন। আপনি কি বলবেন বাংলাদেশে এনার্জি সিকিউরিটি কোন পর্যায়ে আছে? এই মুহূর্তে আমি বলবো এনার্জি সিকিউরিটিটা খুব একটা ভালনারেবল অবস্থায় আছে। কেন বলছি, আপনি দেখেন আমাদের বর্তমান যে ডিমান্ড, বাংলাদেশ একটা অর্থনৈতিকভাবে মানে বর্ধনশীল দেশ। আপনি জানেন যে আমাদের গত 30 বছরের অ্যাভারেজ গ্রোথ 5%-এর উপরে, যদিও গত ফিসক্যাল ইয়ারে আমরা 3.8% বা 3.9% আমাদের গ্রোথ রেট ছিল, কিন্তু বিশ্বব্যাংক আশা করছে যে এই অর্থ বছরের মধ্যে এটা 4.8। আমরা দেখেছি এডিবি বা অন্যরা চিন্তা করছে যে এর পরের অর্থ বছরের মধ্যে আমরা হয়তো 6 আবার চলে যাব। তার মানে এটা কিন্তু দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে একটা। তার মানে আপনার যা কিছু অর্থনীতিকে চালাতে যা কিছু প্রয়োজন হয়, সেগুলো অর্থনীতির সাথে তাল মিলিয়ে সেগুলোকেও বর্ধনশীল থাকতে হবে। পাওয়ার অ্যান্ড এনার্জির বিষয়টাও তাই, তাই না? তো সেইখানে আমার যে বর্তমান চাহিদা, সেইটাই তো আমরা মেটাতে পারছি না এনার্জি সাইডে। পাওয়ারে আমার ওভার ক্যাপাসিটি আছে জেনারেশনে 27,000, কিন্তু আমার পিক ডিমান্ড অনলি 17,000-এর আশেপাশে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইটা নাই, বিশেষ করে ঢাকার বাইরে গ্রামে গঞ্জে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। কেন নাই? কারণ এখানে পাওয়ার সেক্টরে অনেক ইনএফিসিয়েন্সি আছে। এখানে ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন নেটওয়ার্ক সেগুলোর মানে অবকাঠামোর উন্নয়ন হয়নি। আবার পাওয়ারের যে প্রাইমারি এনার্জি, সেই জায়গায় গিয়ে এনার্জি সেক্টর যেটা প্রাইমারি এনার্জি, সেটার ভালনারেবিলিটিগুলোও পাওয়ারকে হার্ট করছে। আর এনার্জিতে যদি আমরা আসি, যেটা প্রাইমারি এনার্জি, আমরা আমাদের অনেক বছর আভ্যন্তরীণ মানে সোর্স থেকে যে গ্যাস পাওয়ার যে সম্ভাবনা, নতুন নতুন সম্ভাবনা এক্সপ্লোর করা, সেটা প্রায় 13-14 বছর হয়নি। 2011-12 পরে আমরা সেখানে পিছিয়ে গেছি। এই সময়টা আমরা এলএনজি নির্ভরতা স্বাভাবিকভাবেই আমাদের বাড়াতে হয়েছে, কিছুটা রাজনৈতিক বিষয়ও ছিল এখানে। এখন এলএনজি এনে আমরা মিট করতে পারবো, কিন্তু এলএনজি একটা মানে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা একটা এক্সপেন্সিভ জ্বালানি, এবং এটার মার্কেটটা মাঝে মাঝে অনেক আনস্টেবল থাকে। আমরা দেখেছি 22 সালে 23 সালে 4-5 গুণ দাম বেড়ে গেছিল, যার ফলে টাইম টু টাইম, এবং আমাদের যে ম্যাক্রো অর্থনীতির একটা চ্যালেঞ্জে আমরা 2-3 বছর ছিলাম 22 সাল থেকে নিয়ে 24-এর শেষ পর্যন্ত, এখনও ওখান থেকে স্টেবিলাইজ করেছি, কিন্তু খুব শক্ত জায়গায় যায়নি, যার ফলে ইম্পোর্ট অ্যাবিলিটিটাও আমাদের এফেক্টেড হয়েছে। এখন আমার 3200-3300 MMCF প্রতিদিন প্রয়োজন হয়, তার এগেনস্টে আছে দেশের 1900, আর কয়েকশো আসে এলএনজি দিয়ে। কিন্তু এলএনজি আমি আর বাড়াতে পারছি না। এক হলো আমার ইম্পোর্ট ক্যাপাবিলিটি লিমিটেড, আরেকটা হলো আমার এলএনজির যে ইনফ্রাস্ট্রাকচার, ওই যে এফএসআরইউ কতটুকু নিতে পারে, সে কতটুকু ন্যাশনাল গ্রিডে দিতে পারে, সেটারও ক্যাপাসিটি লিমিটেড। তাহলে আমার যে এনার্জি নিড, সেটা আমি দিতে পারছি না। আমার দেখা যাচ্ছে যে প্রায় 1000 খানেকের কাছাকাছি বর্তমান চাহিদার ভিত্তিতেই ডেফিসিয়েন্সি আছে। আর যে চাহিদা বাড়ছে প্রতি বছর, তার সাথে যদি মিল রেখে আমি চিন্তা করতে হয় আগামী বছর পারবো নাকি পারবো না, তাহলে ক্লিয়ারলি এখানে এনার্জি সিকিউরিটি ইস্যু আছে, এনার্জি সাস্টেইনেবিলিটি থ্রেট আছে। কারণ আমি আমার দেশের অর্থনীতির বিশেষ করে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ, চাহিদা অনুযায়ী যে জ্বালানি, প্রাইমারি জ্বালানি, সেটা আমি দিতে পারছি না। ইনএফিসিয়েন্সি আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিয়েন্সি আছে, আর যেগুলো ইম্পোর্ট রিলায়েন্স আছে, সেখানে ইম্পোর্ট এবিলিটি সেটাও কনস্ট্রেইন। এগুলো মিলে আমি তো এই বছর, আগামী বছর, আগামী 2-3 বছর, এই যে আমার যে গ্যাপ, এইটা একেবারে আমি অ্যাড্রেস করতে পারবো এরকম সুযোগ আমি দেখছি না। তার মানে আমার একটা জ্বালানির অভাব, চাহিদা আর যোগানের মধ্যে একটা মিসম্যাচ, এটা রয়েই যাবে। তাহলে আমার অর্থনীতি তো সাফার করবে। তাহলে আমার যে এনার্জি সিকিউরিটি যেটাকে বলছি, আমার তো সেটা আসলে সেইভাবে নেই, বা আছে যেটা খুব ভালনারেবল। এখন এটা থেকে আমাদেরকে বের হতে হবে। বের হওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ লাগবে। সেখানে একদিকে যেমন আমার লোকাল গ্যাস এক্সপ্লোরেশন, অনশোর এবং অফশোর একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাড়াতে হবে। আমাকে রিনিউয়েবলে যেতে হবে, যাতে আমার জ্বালানি ইম্পোর্ট ডিপেন্ডেন্সিটা কমে আসে। আপনি জানেন উরুগুয়ের মতো দেশ
একসময় 15-20 বছর আগেও জ্বালানি ডেফিসিয়েন্সিতে ছিল। এখন 95% পাওয়ার রিনিউয়েবল থেকে আসে এবং তারপর তারা নিজেদের প্রয়োজন মিটিয়ে তারা এক্সপোর্ট করে। এখন আমাদেরকে সেই ধরনের একটা প্রোগ্রামে যেতে হবে। আর থার্ড হলো আমার যে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট, পার্টিকুলারলি আমরা যেটাকে বলি এক্সটার্নাল সেক্টর ম্যানেজমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট, রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ, ইম্পোর্টস, এই জায়গায় আমার খুব সুচারু বিশ্লেষণ তথ্য উপাত্ত থাকতে হবে যে আগামী বছরগুলোতে আমার প্রতি বছরে ইম্পোর্ট ওভারঅল এবং তার মধ্যে জ্বালানি যেটা না হলেই নয় সেটার ইম্পোর্ট ডিমান্ড কীরকম থাকবে, সেই ইম্পোর্টের এনাফ এবিলিটি ফরেন এক্সচেঞ্জ ওয়াইজ, ইম্পোর্ট এবিলিটি ওয়াইজ আমার থাকবে নাকি, বা না থাকলে সেই গ্যাপটা কিভাবে ফুলফিল করব, সেই স্ট্র্যাটেজি আমাকে এখন থেকে নিতে হবে। আপনি একটা বিষয় বলছিলেন ব্যালেন্স অফ পেমেন্ট। অলরেডি বাংলাদেশ $11 বিলিয়ন ইম্পোর্টের উপর দিচ্ছে জ্বালানির ক্ষেত্রে, আর সামনের দিনগুলোতে প্রজেকশন করা হচ্ছে এটা উত্তর বাড়বে। এখন এইভাবে কিভাবে সরকার এটাকে ওয়েল মেকানাইজ করতে পারে এবং কিভাবে প্ল্যান করে সামনে এই যে চাপটা কমাতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, ইম্পোর্ট একেবারে বন্ধ করা যাবে না, ইম্পোর্ট তো থাকবে, তবে ইম্পোর্ট যাতে আমাদের সক্ষমতা, ইম্পোর্ট করার সক্ষমতা, ইম্পোর্ট করতে গেলে যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় সেটা আমাদের যে বাস্তবতা এবং সক্ষমতা তার চেয়ে বেশি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন সেটা করতে গেলে আমাকে ইম্পোর্ট চলবে, কিন্তু তার সাথে সাথে ইম্পোর্টের উপর অত্যাধিক নির্ভরতা হবে না। সেটা এনশিওর করতে গেলে ডোমেস্টিক ক্যাপাবিলিটি বাড়াতে হবে। ডোমেস্টিক ক্যাপাবিলিটি একদিকে লোকাল গ্যাস সেই জায়গায় বাড়াতে হবে, আরেকদিকে ডোমেস্টিক ক্যাপাবিলিটি আমার রিনিউয়েবল এনার্জিতে বাড়াতে হবে। এই দুই জায়গায় আমার বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন আছে, এটা শুধু দেশের বিনিয়োগ দিয়ে হবে না। তাহলে বৈদেশিক বিনিয়োগ আনতে গেলে তখন আমার বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয় আছে, আবার পাওয়ারের বা রিনিউয়েবলের যে মানে বিনিয়োগ পরিবেশ তার আবার অনেক কিছু খুব স্পেশালাইজড বিষয় আছে, বিশেষায়িত বিষয় আছে, পলিসি, রেগুলেটরি বিষয়, ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর উপর আলাদা নজর দিতে হবে। তার মানে আমাকে এই ইম্পোর্টের উপর রিলায়েন্স কমাতে গেলে আমার ইম্পোর্ট ম্যানেজমেন্ট, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের স্ট্রেংথ, কারণ ইম্পোর্ট তো একেবারে বন্ধ করতে পারবো না, আরেকটা হলো আমার দেশের ভিতরে জ্বালানি এবং বিদ্যুতের সক্ষমতা, অনশোর অফশোর গ্যাস, আমার রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল পাওয়ার, এই জায়গায় আমাকে সর্বোচ্চ নজর দিতে হবে। এবং সেটা করতে গেলে অটোমেটিক্যালি বিদ্যুৎ খাতের বিনিয়োগ পরিবেশ সেটাকে আলাদা করে নজর দিয়ে সেটাকে ইনভেস্টর কনফিডেন্স এবং বিনিয়োগ সহজ করা, সেই জায়গায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োগ করতে হবে। একটা বিষয় দেখা যাচ্ছে আপনি ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দিচ্ছেন। দেখা যাচ্ছে মানে বাংলাদেশে এলএনজির এফএসআরইউ তৈরি করতে গিয়ে এই যে বিল্ড ওন অপারেশন যাচ্ছে, আবার অনেকে বলছে বিল্ড ওন অপারেশনের কস্টিং বাড়বে এবং যদি এটা ট্রান্সফার থাকে বাংলাদেশ আবার পেয়ে যাবে। আপনি এটা কিভাবে, আপনার মতামতটা কি? এই বিওওটি বা বিল্ড ওন অপারেট, এগুলো পিপিপির বিভিন্ন ধরনের মডেল। এখন পিপিপি করা হয় কয়েকটা কারণে। একটা হলো যে সরকারের প্রাথমিকভাবে খরচটা যাতে কমে, আরেকটা হলো যে সরকারের কোনো রিসোর্স আছে কিন্তু সেটা চালানোর বা বানানোর মতো সক্ষমতা নাই বা জ্ঞান, টেকনিক্যাল কারিগরি জ্ঞানটা নাই, এগুলো বিভিন্ন কারণে। তো এখন ধরেন এফএসআরইউ এটা হাইলি ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা বিষয়, হাইলি টেকনোলজি ইন্টেন্সিভ একটা বিষয়। এখন এখানে আপনার বিদেশি পার্টনার লাগবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেখানে যদি আমরা শুধু বিল্ড অপারেট ওন রাখি তাহলে আলটিমেটলি হয়তো শুরুর দিকে আমাদের কিছু টাকা পয়সা কম লাগতে পারে, কিন্তু আমাকে তো ওর পুরো লাইফ সাইকেলের স্প্যানে আমাকে ধরতে হবে যে পুরো যে অ্যাসেটটার কথা আমি চিন্তা করছি, যে বিনিয়োগটার কথা চিন্তা করছি, ওর প্রথম 2-4 বছর না দেখে তার পুরো লাইফ সাইকেলটা আমাকে দেখতে হবে। এখন এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার এগুলো লম্বা লাইফ সাইকেল আছে, যেগুলো অবকাঠামো। এখন আমি 10-12-14 বছরে বিওওতে গেলাম, ট্রান্সফার নাই, তাতে কিন্তু আমার শুধু টাকা দিয়ে যাওয়াই হলো ভাড়ার মতো, তাতে আমার মাসে হয়তো 1 টাকা করে আমি সেভ করলাম, কিন্তু আলটিমেটলি যখন 12-15 বছর পরে এটা শেষ হয়ে গেল আমার হাতে কোনো অ্যাসেট থাকলো না, অ্যাসেট রিটেনশন, ইকোনমিক ভ্যালু রিটেনশন এগুলো থাকলো না।
তার মানে আমি একটা ব্ল্যাক হোলে টাকা ঢাললাম, তার বিনিময়ে কিছুদিন সার্ভিস পেলাম, শেষ হলো, সব কিছু চলে গেল। এক হলো আমার কোনো রিটেনশন, অ্যাসেট রিটেনশন বা ইকোনমিক রিটেনশন হলো না। আরেকটা হলো তখন আমাকে আবার একটা নতুন আনতে হবে, তার খরচও তো আবার তখন বাই দ্যাট টাইম অনেক বেড়ে যাবে। সুতরাং এইটা আমার মনে হয় যদি সব দিক থেকে চিন্তা করে বিল্ড, অপারেট, ওন, ট্রান্সফার করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের দেশের জাতীয় স্বার্থে লং টার্ম স্বার্থটা বেটার আপহেল্ড হবে। আর যদি ট্রান্সফার না থাকে, শুরুর দিকে হয়তো কয়েকটা বছর আমরা পেমেন্ট একটু কম, সেই স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, কিন্তু আমার লং টার্মে গিয়ে হয়তো ট্রান্সফারটা থাকলে দেশ লাভবান হবে। আরেকটা বিষয়, সম্প্রতি বাংলাদেশের সঙ্গে আইএমএফ এর নেগোসিয়েশন চলছে। আইএমএফ বলছে যদি বাংলাদেশ তার সাবসিডি জিরো পর্যায়ে নামিয়ে আনতে পারে, সম্পর্কটা আরো বেশি স্ট্রেংথেনিং হবে, ট্রান্সপারেন্ট হবে। এই যে আগামী 3 বছরে এই যে এইটা করতে গিয়ে বাংলাদেশ বলছে আমরা একটা রোড ম্যাপ তৈরি করব। এই যে 3 বছরে সাবসিডি উইথড্র করা কি আসলে সম্ভব বিদ্যুৎ জ্বালানি সেক্টরে? কিভাবে দেখছেন? আমার মনে হয় এটা ডিফিকাল্ট হবে, মানে হয়তো কমানো সম্ভব হবে, কিন্তু একদম শূন্যতে নিয়ে আসা আমি এটা বাস্তবসম্মতভাবে এটার সুযোগটা হয়তো খুব কম। ইভেন 3 বিলিয়ন আনাও সহজ না, কারণ দেখেন আমরা একটু আগেই যেটা বলছিলাম যে এনার্জি সাস্টেইনেবিলিটি বা সিকিউরিটি বাংলাদেশের অলরেডি এটা নাজুক। সামনের দিনে যখন অর্থনীতি ক্রমবর্ধনশীল, এখানে ডিমান্ড আরও গ্রো করবে, বর্তমান চাহিদাটাই আমি মেটাতে হিমশিম খাচ্ছি, সামনের দিনের বর্ধনশীল চাহিদা মেটাতে আমাকে তো আরও বড় হিমশিম খেতে হবে। এবং সেই সময় যে যথাযথ মানে ইকোনমিক গ্রোথ ধরে রাখার জন্য, বিনিয়োগ ধরে রাখার জন্য, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য আমি যদি একটু কম এনেও মিনিমাম যেটা আনতে হবে, সেটা আনতে গিয়ে আমাকে সেইটা মানে সেই যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের পেছনের যে প্রাইমারি এনার্জি, সেইটা আমরা আসলে বাস্তবসম্মতভাবে ফুল প্রাইস রিকভার করতে পারবো এটা মনে হয় না। যেমন আমি বলি যে একটা জিনিস আমরা এই বছরের শুরুতে, আপনি জানেন, আমরা শুনেছিলাম যে ফুল প্রাইস রিকভার করে যদি গ্যাস দিতে হয় ইন্ডাস্ট্রিকে 70 টাকা প্লাস পার ইউনিট চলে যাবে। এবং তখন দেখা গেছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন অ্যাসোসিয়েশন তারা এগিয়ে এসে এটা নিয়ে অনেক তথ্যপত্র তুলে ধরেছে। দেখা গেছে যে 35-40 টাকার উপরে গেলেই আসলে অনেক ইন্ডাস্ট্রি, অনেক সেক্টর ইনফিজিবল হয়ে যাচ্ছে, তারা আর ফিজিবলি ব্যবসা করতে পারবে না। এখন কোনটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, যে তাদের ওই ব্যবসা বাণিজ্য বা সেক্টরগুলো বন্ধ হইতে দিয়ে কিছু টাকা সেভ করা, নাকি কিছু টাকা সরকারের থেকে খরচ হলেও সেই সেক্টর, সেই ইন্ডাস্ট্রিগুলোকে চালু রাখার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে যাওয়া, ধরে রাখা, এক্সপোর্ট চালিয়ে যাওয়া এবং এক্সপোর্টের মাধ্যমে ফরেন এক্সচেঞ্জ এনে আমার ফরেন রিজার্ভকে বাড়িয়ে ইম্পোর্ট ক্যাপাবিলিটি ধরে রাখা, আমার ইকোনমিক ভ্যালু এডিশন, আমার পার ক্যাপিটা ইনকাম, আমার জিডিপি গ্রোথ, এগুলাকে ধরে রাখা। আমি বলবো যে পরেরটা, আমার টাকা সেভ করার দরকার নেই, আমার এমপ্লয়মেন্টের দরকার, আমার ইনভেস্টমেন্টের দরকার, আমার এক্সপোর্টের মাধ্যমে ফরেন রিজার্ভ দরকার, আমার ইম্পোর্ট ক্যাপাবিলিটি দরকার, কারণ সেগুলো না হলে একটা সম্পূর্ণ কলাপস হয়ে যাবে। সুতরাং কিছু টাকা দেওয়ার, সরকারের কিছু টাকা দেওয়ার বিনিময়ে যদি ইকোনমিক রিটার্ন ধরে রাখতে পারি, সেই কাজে যেতে হবে। আর পুরো টাকা যদি মার্কেট থেকে রিকভার করতে হয়, আমরা দেখছি একেবারে পিওর সিম্পল ম্যাথসে এটা ফিজিবল না। তাহলে আমি সাস্টেনেবিলিটি কীভাবে জিরোতে আনবো? এটা তো আসলে সম্ভব হচ্ছে না। এটা হয়তো লং টার্মে সম্ভব হতে পারে, যখন মানুষের সক্ষমতা বাড়বে, পারচেজিং পাওয়ার আরও বাড়বে, আপনার ইনফ্লেশন কম থাকবে বেশ কয়েক বছর ধরে, আপনার মনে করেন ইন্ডাস্ট্রিগুলো, একটা সেক্টরগুলো একটা ম্যাচিওর্ড লেভেলে চলে যাবে, তাদের কস্ট, ওভারঅল অ্যাভারেজ ওভারহেড কস্ট অনেক কমে যাবে, এফিসিয়েন্সি বাড়বে, তখন আপনি ধীরে ধীরে ধাপে ধাপে ওই 70 টাকার লেভেলে নিতে পারবেন। তখন হয়তো আপনি সাবসিডি দিতে হবে না, আপনি হয়তো পার ইউনিট পাওয়ার তখন আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বিজনেস বা সিটিজেন ইউনিটের কাছে। কিন্তু এই মুহূর্তে বা আগামী 2 বছরে এটা আমি ফিজিবিলি করার কোনো সুযোগ দেখছি না। এই জায়গায় যেটা করতে হবে, আইএমএফ তার প্রেশার দিবেই, কিন্তু রিসিপিয়েন্ট কান্ট্রি তাকে নেগোশিয়েট করতে হয়, তাকে তার বাস্তব চিত্র তুলে ধরে মানুষের উপর ইম্প্যাক্ট, অর্থনীতির উপর ইম্প্যাক্ট, ভালো করতে গিয়ে আবার বড় খারাপ হয়ে যায়, এগুলো তুলে ধরে এগুলো নেগোশিয়েট করলে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক তারা শর্ত দেয়, কিন্তু তারা কিন্তু আবার বাস্তবতাকেও আমলে নেয়, কিন্তু সেটা নির্ভর করবে আমাদের নেগোসিয়েশন ক্যাপাসিটির উপর।
আপনি জানেন ইউএস এর সঙ্গে বাংলাদেশের সফল টেরিফ নেগোসিয়েশন হয়েছে, এর ফলে সরকার ধারণা করছে 20% এনার্জির গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে বাংলাদেশের এক্সপোর্ট ভলিউম আরও বাড়বে যদি দেওয়া সম্ভব হয়। কীভাবে দেখছেন? বাংলাদেশের এনার্জি ডিমান্ড বাড়বে এটা আমি নিশ্চিত, শুধুমাত্র ইউএস ট্যারিফের কারণে না। এখানে বিশ্ব অর্থনীতিতে আরও কিছু ঘটনা ঘটছে, সেগুলোর কারণেও বাংলাদেশ যদি সঠিকভাবে তৈরি হতে পারে তাহলে বাংলাদেশের দিকে আরও অনেক বিনিয়োগ, অনেক এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের বর্তমান এক্সপোর্ট সেক্টরগুলোতে আরও বেশি অর্ডার সব কিছু আসবে, এবং সেগুলো আমরা যদি সেগুলোকে ফুলফিল করতে চাই, সেই সুযোগগুলোকে লেভারেজ করতে চাই, আমার কিন্তু এনার্জি এবং পাওয়ার ডিমান্ড বাড়বে। এখন ট্রাম্পের 20% সেটার জন্য বাড়ার সুযোগ এসছে এই কারণে যে গার্মেন্টসে আমাদের একটা প্রধান ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিল ইন্ডিয়া, সেখানে এখন 50% দেওয়ায় এটা যদি টিকে যায় কয়েক বছর, ইন্ডিয়া থেকে কিছু কিছু অর্ডার বাংলাদেশে আসবে, এটা ধরে নেওয়া হচ্ছে। সেই কারণে আমাদের অর্ডার বৃদ্ধি পাবে। আরেকটা কারণ হচ্ছে ট্রাম্প ট্যারিফের বাইরে আপনি পৃথিবী জুড়ে এখন একটা ডিকনসেন্ট্রেশন অফ সাপ্লাই চেইন হাব, মানে এক জায়গায় নির্ভর না করে, মূলত চায়না যেটার উপর আসলে অনেক বেশি নির্ভর করত, অনেক দেশ, অনেক কোম্পানি, তারা সোর্সিং হাব এটাকে ডাইভার্সিফাই করবে। এখন লো ভ্যালু প্রোডাক্ট, লার্জ ভলিউম ম্যানুফ্যাকচারিং, এইটা বাংলাদেশ একটা প্রাইম জায়গা। চায়নার পরে এটা আসলে ভিয়েতনাম আর বাংলাদেশ ছাড়া এই ক্যাপাসিটিটা এই পরিমাণ অন্য কারো নাই। কিন্তু ভিয়েতনাম আস্তে আস্তে তারা মিড ভ্যালু এবং আপার ভ্যালু, হাই ভ্যালুতে যাওয়ার চেষ্টা করছে, তারা লো ভ্যালুতে বেশি দিন থাকতে চায় না। বাংলাদেশ যদি সম্ভবত বাংলাদেশও লো ভ্যালুতে থাকুক এটা আমরা বলতাম না, কিন্তু বাংলাদেশ এখনো স্কিলস, টেকনোলজি, ইনোভেশন নিয়ে এমনভাবে তৈরি না যে আগামী 2-4 বছরের মধ্যে এটা পুরোপুরি মিড ভ্যালুতে চলে যেতে পারবে। সুতরাং আমাকে লো ভ্যালু বা লোয়ার মিড ভ্যালু এই জায়গাতেই কনসেন্ট্রেট করতে হবে আরও বেশ কয়েকটা বছর। সেই জায়গায় চায়না +1 ডিকনসেন্ট্রেশন অফ সাপ্লাই চেইন হাব, সেই জন্য সেখানে যারা লার্জ ভলিউম, লো ভ্যালু বা লোয়ার মিড ভ্যালু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অন্য জায়গায় নিতে চায় বা বাড়াতে চায় চায়নার বাইরে, বাংলাদেশে তাদের একটা বড় অংশ বাংলাদেশে আসবে, সেখানে একটা আরেকটা সুযোগ আছে। থার্ড একটা সুযোগ, জাপানের মতো দেশ, তারা সাউথ এশিয়া সাপ্লাই চেইন করিডোর, সাউথ এশিয়ায় ইন্টিগ্রেটেড মানে রিজনাল ইন্টিগ্রেশন, এগুলো বাড়ানোর জন্য যথেষ্ট কাজ করছে। বিভিন্ন প্রোগ্রাম আছে, যেমন বিগ বি, এশিয়া এনার্জি ট্রান্সফরমেশন প্রজেক্ট, বিলিয়নস অফ ডলার খরচ করছে। সেখানেও কিন্তু আমরা রিজনালি অনেক ধরনের আমাদের সুযোগ সৃষ্টি হবে। তো এগুলো সব মিলিয়ে কিন্তু আমার অর্থনীতির জন্য অনেক সম্ভাবনা, বিনিয়োগে, প্রোডাকশনে, এক্সপোর্টে, লোকাল মার্কেটে, সার্ভিসে সুযোগ সৃষ্টি করবে। সেই সুযোগ নিতে গেলে পাওয়ার এবং এনার্জি ইজ এ মাস্ট, একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং ডিমান্ড আমার বাড়বেই, শুধুমাত্র ট্রাম্প ট্যারিফের জন্য না, আর অনেকগুলো ফ্যাক্টরের জন্য। সামনের দিনগুলোতে বাংলাদেশে বিদ্যুৎ জ্বালানি সেক্টরের পলিসি এই যে বাড়ার কারণে যে আমাদের অ্যাডভান্সমেন্ট তৈরি হচ্ছে, যে সম্ভাবনা তৈরি হচ্ছে, সেজন্য পলিসি কীরকম হওয়া উচিত? দেখেন, আমাদের পলিসি হতে হবে যে, প্রথম কথা হলো যে এনার্জি সিকিউরিটি এবং সাস্টেইনেবিলিটি, এই দুইটার সমন্বয়, যে এনার্জি সাপ্লাই সিকিউরড কিন্তু অলসো সাস্টেইনেবল। মানে আমি সিকিউর করে ধরে রাখতে পারবো না, সেটা হলে হবে না, সিকিউরও করতে হবে, ধরে রাখতে হবে। সো সাস্টেইনেবল, তার মানে আমার ডিমান্ডের সাথে সাপ্লাই ম্যাচ করা, সেটার প্রজেকশন, সেটার ডেটা সেখান থেকে শুরু করতে হবে। দেন সেটাকে ম্যাচ করতে গেলে আমার কি গ্যাপ আছে, সেই গ্যাপ পূরণ করার জন্য আমার বিনিয়োগ কি লাগবে, অবকাঠামো কি লাগবে, দেশি বিদেশি বিভিন্ন পার্টনার্স, সেটা বিনিয়োগকারী হতে পারে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হতে পারে, তাদের সাথে কি ধরনের কোঅপারেশনে যেতে হবে, কি পরিমাণ বিনিয়োগ লাগবে, সেই বিনিয়োগের জন্য বিনিয়োগ পরিবেশ কি হবে, এই পুরো জিনিসটাকে সামগ্রিকভাবে আমি বলবো যে একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে আমাদের যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এখানে প্রাইভেট সেক্টরকে প্রায়োরিটি দিতে হবে। পাওয়ারে প্রাইভেট সেক্টর এখন মেজরিটি 50%-এর উপরে, কিন্তু আস্তে আস্তে আমার যতটা সম্ভব প্রাইভেট সেক্টরের কাছে আমাকে আমার যতটা সম্ভব পাওয়ার সেক্টরকে নিয়ে যেতে হবে। ইভেন এনার্জির বিভিন্ন নিউ ভ্যালু এডিশন আসছে, ধরেন রিফাইনারি, পেট্রোকেমিক্যাল, সামনের দিনে ক্রুড অয়েল রিফাইনারির কথা চিন্তা করা হচ্ছে। সেখানে লোকাল এবং ফরেন রেপুটেড ইনভেস্টর, তাদেরকে কিভাবে এনগেজ করা যায় যাতে সরকারের টাকার উপর চাপ না পড়ে, ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি থাকে, টেকনোলজি নো হাউ থাকে,
সেই জন্য আমার লোকাল এবং গ্লোবাল রেপুটেড কোম্পানিদের কিভাবে এনগেজ করা যায় সেই পলিসি নিতে হবে। আর আরেকটা হলো যে গ্যাসের ক্ষেত্রে আমার ডোমেস্টিক রিসোর্স সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। গ্যাস এবং কয়লা, দেখেন কয়লার পরিবেশ কিছু বিরূপ প্রভাব আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি যদি দেয়ালে পিঠ থেকে যাই আর মাটির নিচে কয়লা থাকে, সেই কয়লা তো আমাকে ব্যবহার করতেই হবে, প্র্যাকটিক্যাল হতে হবে তোমার। তবে হ্যাঁ, সেই কয়লা ব্যবহারে সর্বোচ্চ পরিবেশ যে পরিবেশগত দিক থেকে যে টেকনোলজির ব্যবহার, পরিবেশগত দিক থেকে সেফগার্ডসের ব্যবহার, সেটাকে এনশিওর করতে হবে। কিন্তু আমার ডোমেস্টিক রিসোর্সকে ফেলে রাখা যাবে না, সেটাও আমাকে চিন্তা করতে হবে। আর রিজনাল এনার্জি মার্কেট, সেখানে রাজনীতির বিষয় আছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিটা জটিল। আমার নেপালে প্রচুর হাইড্রো পাওয়ার আছে, আনতে গেলে ইন্ডিয়াকে লাগবে। তো ইন্ডিয়ার সাথে আমাদের এই মুহূর্তে সম্পর্ক যাই থাকুক, আমরা দেখছি আবার গত এক বছর ট্রেড কিন্তু কমে নাই। তার মানে দেখা যাচ্ছে যেখানে ইকোনমিক ইন্টারেস্ট আছে, সেখানে বাংলাদেশ বলি বা অন্য দেশ বা ইন্ডিয়া, সবাই যার যার জায়গায় আবার ঠিকই আছে। সুতরাং আমাদের মনে হয় এই রিজনাল এনার্জি মার্কেট এইটা তৈরি করার জন্য সেখানে রাজনৈতিক যে বাধাগুলো আছে সেগুলোকে আইদার পাশে সরিয়ে দিয়ে অথবা সেগুলোকে ওভারকাম করে ইকোনমিক বেনিফিটটা সব পক্ষের, সেটা সবার কাছে তুলে ধরে রিজনাল এনার্জি মার্কেট তৈরি করতে হবে। মাসুর রিয়াজ, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতে আপনাকে জাস্ট এনার্জি নিউজের সঙ্গে পাবো। আপনাদের ধন্যবাদ।